মুভির শুরুতে আমরা ইথান আর সোফি নামের এই বিবাহিত দম্পতিকে দেখতে পাই। তাদের প্রেমটা ছিল রূপকথার মতো। এক পার্টিতে তাদের দেখা হয়, প্রথম দেখাতেই প্রেম, তারপর সে রোমান্টিক লং ড্রাইভ, সবই ছিল ঠিকঠাক। এমনকি এক অজানা বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতেই তারা এক অপরকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিয়ের কয়েক বছর পার হতেই সেই রূপকথার বদলে যেতে শুরু করে আর তাদের মধ্যে এক যুদ্ধ শুরু হতে থাকে। তুচ্ছ বিষয়ে তাদের মধ্যে এখন তুমুল ঝগড়া হয়। নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা এক থেরাপিস্টের কাছে যায়। থেরাপিস্ট তাদের সামঞ্জস্য পরীক্ষা করার জন্য পিয়ানিতে একই সুর বাজাতে বলে, কিন্তু তাদের সুরের মধ্যে বিন্দুমাত্র মিল পাওয়া যায় না, বরং তারা থেরাপিস্টের সামনেই তর্কে জড়িয়ে পড়ে। সবকিছু দেখে থেরাপিস্ট তাদের একটি রিসোর্টের প্যাম্পলেট দিয়ে বলে, আপনারা এই রিসোর্টে গিয়ে অন্তত 2 সপ্তাহ কাটিয়ে আসুন, কথা দিচ্ছি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইথান আর সোফি ভাবে যে শেষ চেষ্টা করে দেখা যাক। পরদিন তারা রিসোর্টে পৌঁছে যায়। রিসোর্টে পৌঁছে তারা ভিন্ন ভিন্ন দিকে ঘুরে দেখতে শুরু করে। ইথান রিসোর্টের ভেতরে একটি খুব সুন্দর গেস্ট হাউস দেখতে পায়। সেখানে সুন্দর লাইব্রেরি আর পুরনো দম্পতিদের অনেক রিভিউ আছে। রুমে ফিরে তারা ড্রিঙ্ক করতে বসে। সোফি ইথানকে বলে, তুমি সবসময় এই চশমাটা কেন পরে থাকো বলতো? চশমা ছাড়া তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। ইথান সে কথার উত্তর না দিয়ে গেস্ট হাউসের গল্প শোনায়। সেদিন রাতে তারা হালকা ড্রাগস নেয় আর সোফির মনে হয় যে ওই গেস্ট হাউসটি একবার দেখে আসা দরকার ছিল। সে একা একা সেখানে যায়। গেস্ট হাউসটি সত্যি জাদুকরি সুন্দর। সেখানে সে একটি রাশিয়ান পুতুলও দেখে। হঠাৎ পেছনে শব্দ শুনে ঘুরে দাঁড়াতেই সোফি দেখে যে ইথান সেখানে দাঁড়িয়ে আছে। তবে এই ইথান একদম আলাদা। তার চোখে এক অদ্ভুত রোমাঞ্চ আর সে সোফির ইচ্ছে অনুযায়ী চশমা ছাড়াই দাঁড়িয়ে আছে। এটি দেখে সোফি অনেক খুশি হয় আর অনেকদিন পর তাদের মধ্যে আবার সেই পুরনো ভালোবাসা জেগে ওঠে। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর তাদের মধ্যে খুব ভালো একটা মুহূর্ত কাটে। সোফি খুব খুশি হয় যে ইথান আবার আগের মতো রোমান্টিক হয়ে গেছে। ইথান তাকে বলে যে আজকের রাতটা তারা গেস্ট হাউসেই কাটাবে। সোফি আনন্দে রাজি হয়ে যায় আর তাদের বালিশ আনার জন্য মূল বাংলোর দিকে ছুটে। সোফি বাংলোয় গিয়ে দেখে যে সোফায় ইথান শুয়ে আছে আর এটি দেখে সে একদম অবাক হয়ে যায়। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আরে তুমি আমার আগে এখানে কিভাবে পৌঁছে গেলে? তুমি তো এইমাত্র গেস্ট হাউসে ছিলে। ইথান চোখ কচলাতে কচলাতে অবাক হয়ে বলে, কি বলছো এসব? তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আমি তো কোথাও যাইনি। আর তোমার এত ঘাম হচ্ছে কেন? সোফি তখন মনে করে যে ইথান তার সাথে মজা করছে। সে বলে, প্লিজ ইথান, ফাজলামো করো না। এইমাত্র গেস্ট হাউসে আমরা কি করলাম সেটা কি তুমি ভুলে গেছো? এই কথা শুনে ইথান আরো অবাক হয়ে যায় আর তাকে বলে, আরে বাবা, আমি আর কি করছি নাকি তুমি করছো? আমরা ড্রিঙ্ক করার পর তুমি তো বাইরে গিয়েছিলে আর আমি এখানে ঘুমিয়ে পড়েছি। আমরা ওই গেস্ট হাউসে কখন গিয়েছি? সোফি এবার রেগে গিয়ে ইথানকে বলে, দেখো ইথান, তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমাকে রাগিয়ে দিও না। অনেকদিন পর কাল রাতে আমরা কাছে এসেছি আর এখন তুমি ফালতু মজা করছো। সোফি রেগে গজরাতে গজরাতে তার রুমের দিকে চলে যায়। ইথান এতে বিভ্রান্ত হয়ে যায় আর সে গেস্ট হাউসের ভেতরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সত্যি সেখানে দুটো ওয়াইন গ্লাস আর নিচে আঙুর পড়ে আছে। সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই তো কোনো গন্ডগোল আছে। সে এসব কিছু ভাবতে ভাবতেই ওখানেই সোফায় শুয়ে পড়ে। পরদিন সকালে ইথানের ঘুম ভাঙে কারো রান্নার শব্দে। সে দেখে যে সোফি খুব হাসি মুখে গেস্ট হাউসের কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। ইথান কালকের আচরণের জন্য তার কাছে ক্ষমা চায় আর এতে সোফি অবাক হয়ে যায় আর তাকে বলে যে ক্ষমা? তুমি ক্ষমা চাইছো কেন? তুমি বোধহয় কাল একটু বেশি নেশা করে ফেলেছিলে। যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য মাংস রান্না করছি। এই কথা শুনে ইথান থমকে যায় যে সোফি কোনোদিনও মাংস খেতে বা রাখতে পছন্দ করে না। সে দৌড়ে মূল বাংলোর রুমে যায় আর সেখানে গিয়ে দেখে যে সোফি বাথরুম থেকে বেরিয়েছে। ইথান সোফির হাত ধরে টানতে টানতে গেস্ট হাউসের সামনে নিয়ে আসে আর সে হাঁপাতে হাঁপাতে তাকে বলে যে 1 মিনিট, জাস্ট 2 মিনিট আগে তুমি ভেতরে আমার জন্য মাংস রান্না করছিলে, গন্ধ আসছিল, তাহলে তুমি হঠাৎ এই বাংলোর বাথরুমে কিভাবে গেলে? এই কথা শুনে সোফি বিরক্ত হয়ে যায় আর তাকে বলে যে ইথান, তোমার হয়েছেটা কি? নেশা কি এখনো কাটেনি? আমি তো সারা রাত এই রুমেই ছিলাম, গেস্ট হাউসের দিকে আমি যাইওনি। এরপর ইথান তাকে সবটা খুলে বলে যে কিভাবে সোফি দাবি করেছিল যে গেস্ট হাউসে ইথানের সাথে সময় কাটিয়েছে আর আজ সকালে ইথান নিজে সোফিকে সেখানে রান্না করতে দেখেছে। ইথান বলে, আমাদের দুজনের অভিজ্ঞতা আলাদা, তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাও, আমি বাইরে দাঁড়িয়ে দেখছি। সোফি ভেতরে যেতেই ইথান জানালার ফাঁক দিয়ে উকি দেয়। সে দেখে যে ভেতরে সোফি সেই ডুপ্লিকেটটি সোফায় বসে আছে আর ইথানের ডুপ্লিকেটটি ব্যায়াম করছে। নকল ইথান খুব আদরে গলায় বলে, আরে সোফি, দাঁড়িয়ে আছো কেন? এসো আমার পাশে বসো। সোফি ভেতরে গিয়ে একদম স্তব্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে ইথান অপেক্ষা করছে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও সোফি বেরোচ্ছিল না। ইথান ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজা খুলছে না। সে পাথর দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু তারপরও সে দরজা ভাঙতে পারছিল না। কিছুক্ষণ পর আসল সোফি ভেতর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে আর তাকে বলে যে ভেতরে একদম তোমার মতো দেখতে একটা লোক আছে। ভয়ে তারা তখনই ব্যাগ গুছিয়ে রিসোর্ট ছেড়ে চলে যায়। পথে একটি রেস্টুরেন্টে বসে তারা এই অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তারা বলে যে আমরা কি অন্য কোনো টাইম লাইনে চলে এসেছি নাকি ওটা অন্য কোনো জগৎ। সোফি হঠাৎ বলে ওঠে, দেখো ইথান, যাই হোক না কেন, ওই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। থেরাপিস্ট আমাদের এখানে পাঠিয়েছে যাতে আমরা নিজেদের সমস্যা মিটিয়ে একে অপরের প্রত্যাশা বুঝতে পারি। এই সেশনটা শেষ না করে বাড়ি ফিরে গিয়ে কি লাভ হবে বলতো? আর ওই গেস্ট হাউসের ইথান ঠিক তেমন যেমনটা আমি সবসময় তোমাকে দেখতে চেয়েছি। কেন আমরা এটাকে একটা থেরাপি হিসেবে দেখছি না? হয়তো এতে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। ইথান অনিচ্ছা সত্ত্বেও সোফির কথায় রাজি হয়ে যায় আর তারা আবার ওই রিসোর্টে ফিরে আসে। প্রথমে
প্রথমে ইথান ভেতরে যায়। নকল সোফি তাকে খুব আদর করে চা বানিয়ে দেয়। ইথান জানতো যে এটা তার স্ত্রী নয়, তবু সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে আছো? নকল সোফি হেসে খুন হয়ে যায় আর তাকে বলে যে কি বলছো এসব ইথান, আমরা তো কালকেই এসেছি একসাথে, এখানে মনে পড়ছে না তোমার? ইথান তার বুদ্ধি খাটিয়ে বলে, চলো না আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ইথান চেয়েছিল যে নকল সোফিকে বাইরে আনতে, যাতে আসল সোফি আর নকল সোফি মুখোমুখি হতে পারে, কিন্তু নকল সোফিও কম চালাক নয়। সে বাইরে যেতে পরিষ্কার মানা করে দেয়। নকল সোফি মাথা ব্যথার অজুহাত দিয়ে ইথানের সাথে বাইরে যেতে মানা করে। ইথান বাইরে এসে সোফিকে বলে, ভেতরের লোকটা দেখতে একদম আমার মতো হলো, এটা বড় পার্থক্য আছে। আমি তোমার উপর চিৎকার করি, কিন্তু সে খুব শান্ত আর মিষ্টি করে কথা বলে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে ইথান 3টি নিয়ম ঠিক করে। প্রথম, গেস্ট হাউসের ডুপ্লিকেটের সাথে কোনোভাবেই শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া যাবে না। দ্বিতীয়, যদি কোনো দ্বিধা বা ভয় তৈরি হয় তবে সাথে সাথে তারা রিসোর্ট ছেড়ে চলে যাবে। আর তৃতীয়, গেস্ট হাউসের ভেতরে ডুপ্লিকেটদের সাথে 15 মিনিটের বেশি সময় কাটানো যাবে না। সোফি তার শর্তে রাজি হয়ে যায় আর সে ভেতরে যায়, কিন্তু ভেতরে গিয়ে সোফি তো একদম অবাক। নকল ইথান সোফির জন্য একটি চমৎকার পোর্ট্রেট এঁকেছে। সে সোফিকে এত ভালোবাসার গুরুত্ব দিচ্ছে যে সোফি তার মায়া আটকে যায়। বাহিরের ইথান দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, কারণ 15 মিনিট পার হয়ে গেল সোফি এখনো বেরোচ্ছে না। জানালা দিয়ে উকি মেরে ইথান দেখে যে নকল ইথান সোফিকে খুব আয়েশ করে মেসেজ করে দিচ্ছে। এইসব দেখে ইথান একদম রেগে যায় আর সে চিৎকার করে সোফিকে বাইরে আসতে বলে। ইথানের ডাকে সোফি বাইরে আসে আর উল্টো সে ইথানের উপরে রেগে যায় আর তাকে বলে যে তুমি কি আমাকে বিশ্বাস করো না? 5 মিনিট বেশি থাকলে কি দুনিয়া উল্টে যাবে? সোফি নকল ইথানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। সে বলে যে ও দেখতে তোমার মতো হলো, ওর গুণাগুণ গুলো দারুণ। আমাদের সম্পর্কের শুরুতে তুমি যেমন কেয়ারিং ছিলে, ও ঠিক তেমন। ও মন দিয়ে আমার সব কথা শোনে। ইথানের মনে হিংসা আর অস্বস্তি বাড়তে থাকে। সেদিন রাতে সোফি ঘুমিয়ে পড়লে ইথান চুপি চুপি গেস্ট হাউসে গিয়ে তার ফোনের ভয়েস রেকর্ডার অন করে লুকিয়ে রাখে। সে জানতে চায় যে সোফি ওই নকল লোকটার সাথে কি কি গল্প করে। পরদিন সকালে সোফি গেস্ট হাউসে গিয়ে দীর্ঘ সময় কাটায়। সে ওই রাশিয়ান পুতুলগুলো নিয়ে খেলছিল আর নকল ইথানের প্রেমে যেন নতুন করে পড়ছে। সোফি যখন নকল ইথানের সাথে গল্প করে বেরিয়ে আসে আর তখনই আসল ইথান তার ফোন আনতে ওই গেস্ট হাউসে যায়। সে সেখানে গিয়ে দেখে যে ফোনটা সে যেখানে রেখেছিল সেখানে সেই ফোনটি নেই। তখনই নকল সোফি পেছন থেকে এসে বলে, ইথান তুমি কাল তোমার ফোনটা এখানে ফেলে গিয়েছিলে। নকল সোফির কাছ থেকে ইথান তার মোবাইলটা নিয়ে বাইরে বেরিয়ে যায় আর সে দ্রুত তার ফোনটি চেক করতে থাকে। ফোন চেক করে সে দেখে যে যান্ত্রিক গোলযোগের কারণে কোনো কিছু রেকর্ড হয়নি। ইথানের সব প্ল্যানই ভেস্তে যায়। এদিকে সোফি আর ইথানের দূরত্ব বাড়তে থাকে। ইথান লক্ষ্য করে যে তার অনেকগুলো জামা কাপড় হারিয়ে যাচ্ছে। সোফি সারাক্ষণ ফোনে কার সাথে যেন টেক্সট করছে আর হাসছে। ইথান এতে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে ওদের কি ফোনও আছে নাকি, তুমি ওকে মেসেজ করছো কেন? সোফি কোনো উত্তর না দিয়ে সকালে সূর্য ওঠার আগে গেস্ট হাউসে চলে যায়। আসলে ইথান একসময় সোফিকে ধোকা দিয়েছে, যার ফলে সোফি ইথানকে আর বিশ্বাস করতে পারে না। কিন্তু এই নকল ইথানের কাছে সোফি তার মনের সব জমানো দুঃখ উগড়ে দেয়। সে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার সাথে এমন করলে ইথান? আসল ইথান হলে হয়তো আত্মপক্ষ সমর্থন করে তর্ক করতো, কিন্তু এই ডুপ্লিকেটটি সোফির হাত ধরে ক্ষমা চেয়ে বলে, সব অশান্তির মূল আমি সোফি, আমাকে ক্ষমা করে দাও। আমাদের সম্পর্কটা আজ পর্যন্ত টিকে আছে শুধু তোমার জন্য। তুমি বারবার ভাঙন থেকে আমাদের সংসার বাঁচিয়েছ। তুমি থেরাপিস্টের কাছে না নিয়ে গেলে আমাদের সব শেষ হয়ে যেত। তার কথা শুনে সোফি কান্নায় ভেঙে পড়ে। সে ইথানের কাছ থেকে ঠিক এই সততা আর এই কথাগুলো শুনতে চেয়েছিল, যা আসল ইথান কোনোদিনই তাকে বলেনি, কারণ আসল ইথান সরি বলতেই জানে না। ডুপ্লিকেট ইথানের মুখে নিজের দোষ স্বীকার আর মনের কথাগুলো শুনে সোফি আর নিজেকে সামলাতে পারে না। সে আসল ইথানের বানানো সব নিয়ম ভেঙে ওই ডুপ্লিকেটকে জড়িয়ে ধরে কিস করে। সোফি ভুলেই যায় যে লোকটা তার স্বামী নয়, বরং তার স্বামীর এক প্রতিচ্ছবি মাত্র। পরদিন আসল ইথান সোফিকে সাবধান করে বলে যে তুমি কোনোভাবে ওই ডুপ্লিকেট লোকটার সাথে যাবে না। মনে রেখো, ওটা কিন্তু আমি নই, ও তোমার স্বামী নয়। ইথানের ভয় ছিল যে সোফি হয়তো ওই নকল লোকটার প্রেমে পড়ে যাচ্ছে। এর মধ্যে ইথান তার ফোনে কিছু পুরনো ভয়েস মেসেজ পায়, যা দেখে সে বুঝতে পারে যে ডুপ্লিকেটটা তাদের ব্যক্তিগত জীবনের সব তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে সোফিকে সব খুলে বললেও সোফি ডুপ্লিকেট ইথানের পক্ষ নেয়। সে বলে যে আমার মনে হয় না যে ও তো নিচু কাজ করবে। ইথান এবার একটা প্ল্যান করে। সে সোফিকে বলে যে আমি দোকানে যাচ্ছি, কিন্তু আসলে সে গাড়িটা একপাশে থামিয়ে চুপি চুপি গেস্ট হাউসে ফিরে আসে। সে জানতো যে তার অনুপস্থিতির সোফি নিশ্চয়ই ওই ডুপ্লিকেট ইথানের সাথে দেখা করতে যাবে। ইথান নিজের চুল কিছুটা এলোমেলো করে আর চশমা খুলে একদম ডুপ্লিকেট ইথানের মতো সেজে সোফায় বসে থাকে। সোফি ঘরে ঢুকেই আসল ইথানকে ডুপ্লিকেট ইথান ভেবে নিজের সব আবেগ উগড়ে দিতে থাকে। সে ডুপ্লিকেট ইথানের যত্ন আর ভালোবাসা প্রশংসা করতে করতে ইথানের সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে। মজার ব্যাপার হলো সোফি জানতো না যে সে আসলে তার আসল স্বামীর সাথে সময় কাটাচ্ছে, কিন্তু সে ভাবছিল সে ডুপ্লিকেট ইথানের সাথে আছে। পরের সিনে ইথানকে খুব ভীষণ দেখাচ্ছিল। সোফির সাথে সময় কাটিয়ে তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে এতে ভেঙে পড়ে, এটা ভেবে যে সোফি তাকে স্বামী হিসেবে নয় বরং তার ওই আদর্শ ডুপ্লিকেট সংস্করণ ভেবে তাকে কাছে টেনে নিয়েছে। রুমে ফেরার পর সোফি এমন ভাব করে যেন কিছুই হয়নি। পরদিন ইথান গেস্ট হাউসে গিয়ে ডুপ্লিকেট সোফির সাথে বসেছিল। ডুপ্লিকেট সোফি খুব মায়াবী স্বরে বলে, আমি তোমার জন্য মাছের কারি রান্না করছি, তোমার মন ভালো হয়ে যাবে। ইথান রেগে গিয়ে বলে, আমি তোমার হাতের কিচ্ছু খাবো না। আসলে তোমরা কারা আমাকে বলো তো, রোবট নাকি এলিয়ান? আমার আসল স্ত্রী আমার থেকে দূরে সরে গিয়ে আমার মতো দেখতে ওই
নকল লোকটাকে ভালোবাসছে আর তুমি আমার স্ত্রীর রূপ ধরে বারবার আমার কাছে আসছো, তোমরা কি চাচ্ছ? তখন ডুপ্লিকেট সোফি একটি কঠিন সত্য তাকে বলে যে তুমি এমন ভাবে বলছো যেন এই রিসোর্টে আসার পরই তোমাদের দূরত্ব তৈরি হয়েছে। এই কথা শুনে ইথান চুপ হয়ে যায়। ডুপ্লিকেট সোফি আরো বলে যে আমি তোমাদের সব জানি, কারণ আমি তোমার স্ত্রী। ওদিকে সোফি গেস্ট হাউস থেকে বের হতে গিয়েও ফিরে যায়। তার মনে হলো আসল ইথানের কাছে ফিরে যাওয়ার চেয়ে এই নকল ইথানের সাথে থাকা অনেক বেশি সুখের। সে আবার ভেতরে গিয়ে নকল ইথানের সাথে রোমান্স শুরু করলে আসল ইথানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে পাগলের মতো গেস্ট হাউসের দরজায় ধাক্কা দিতে থাকে। সোফিয়াতে বিরক্ত হয়ে দরজা খুললে ইথান ভেতরে ঢুকে প্রতিটি ঘরে ওই ডুপ্লিকেট ইথানকে খুঁজতে শুরু করে। সোফি চিৎকার করে বলে তুমি কি পাগল হয়ে গেছো ইথান? ইথানের পাগলামি দেখে সোফি চিৎকার করে বলে তোমার এই ব্যবহারের জন্য যদি ওই ডুপ্লিকেট ইথান আমাকে ছেড়ে চলে যায় তবে আমার কি হবে? ইথানে তো অবাক হয়ে যায় আর তাকে বলে আমি তোমার স্বামী, ও আমার একটা নকল প্রতিচ্ছবি মাত্র। কিন্তু সোফি তাকে সাফ জানিয়ে দেয় যে নকল ইথানের সাথে সে অনেকদিন পর সুখে হাসতে পারছে। সে নকল ইথানের সাথেই খুশি আছে, বরং তার সাথে নয়। তর্ক করতে করতে তারা তাদের রুমে ফিরে আসে। তারা তাদের রুমে এসে দেখে যে তাদের বিছানায় সেই ডুপ্লিকেট দম্পতি আয়েশ করে বসে আছে। এখন ঘরের ভেতর 4 জন, দুটো ইথান আর দুটো সুফি মুখোমুখি বসে আছে। ডুপ্লিকেট ইথান খুব স্বাভাবিক ভাবে বলে এভাবে তাকিয়ে না থেকে চলো কিছু খাওয়া যাক। তারা 4 জন একসাথে ডিনার করতে বসে। সুফি খুব সহজে নকল সুফির সাথে গল্প শুরু করলেও দুই ইথান একে অপরের দিকে খুনি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা জন্মান্তরের শত্রু। খাওয়ার পর তারা তাস খেলতে বসে। সুফি ইচ্ছাকৃতভাবে ভুল চাল দিয়ে নকল ইথানকে জিতিয়ে দিচ্ছিল। আসল ইথান রেগে গিয়ে জালিয়াতির অভিযোগ তোলে। সুফি তাকেই ধমক দেয়। এরপর ডুপ্লিকেট ইথান আসল ইথানকে এক চরম সত্য বলে আর তাকে আঘাত করে। সে বলে আমি জানি তুমি কত বড় জালিয়াতি করেছো। তুমি আমার ছদ্মবেশ ধরে গেস্ট হাউসে সুফির সাথে অন্তরঙ্গ হয়েছিলে, অথচ সুফি সেটা আমাকেই ভেবেছিল। এই কথা শুনে সুফি একেবারে ভেঙে পড়ে। সে ইথানকে নিজ মনের মানুষ বলে গালি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাগে অন্ধ হয়ে ইথান সেই থেরাপিস্টকে ফোন করে বলে আপনার এই থেরাপি আমাদের মেলানোর বদলে আলাদা করে দিয়েছে। আমি ফিরে এসে আপনাকে মেরেই ফেলবো। এরপর ইথান রিসোর্টের একটি ওয়ার্ক স্টেশনে গিয়ে আগের অতিথিদের ফাইল আর রিভিউ চেক করতে থাকে। সেখানে সে ইথান ও সুফি নামে একটি ফোল্ডার পায়। ভেতরে তাদের এমন কিছু ছবি ছিল যা তারা কোনোদিনই তোলেনি। কিছু ভয়েস রেকর্ডিং শুনে ইথান বুঝতে পারে যে কেউ তাদের নকল করার প্র্যাকটিস করেছে। সে পালাতে চায় কিন্তু ঘরের দরজা লক হয়ে যায়। সারা রাত সে ওখানেই আটকে থাকে। পরদিন সকালে নকল সুফি তার কাছে এসে বলে যে আমি তোমার স্ত্রী নই। এই কথা শুনে ইথান যেন হাফ ছেড়ে বাঁচে। নকল সুফি তখন আসল রহস্য ফাঁস করে। তাকে বলে যে এই রিসোর্ট থেকে কেবল একটি দম্পতি বাইরে যেতে পারবে। আমরা তোমাদের ফাঁদে ফেলে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছি। ইথান এই কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তোমরা কি ভূত নাকি কম্পিউটার গ্রাফিক্স? আমাদের মতো দেখতে কেন তোমরা? নকল সুফি যা বলে তা আরো অদ্ভুত। এই ডুপ্লিকেটরা নিজেরা জানতো না যে তারা ডুপ্লিকেট। তারাও ইথান আর সুফির মতো এক সাধারণ দম্পতি ছিল যাদের মধ্যে ঝগড়া হতো। তারাও থেরাপিস্টের পরামর্শে এই রিসোর্টে এসেছিল, কিন্তু এখানে আসার পর তারা বুঝতে পারে যে তারা এক মায়াজালের ভেতরে আটকে পড়েছে। এখান থেকে বের হওয়ার একটাই পথ, আর একটি দম্পতিকে এখানে আটকে রেখে তাদের জায়গা দখল করে বাইরে চলে যাওয়া। অর্থাৎ এই রিসোর্টটি আসলে একটি ফাঁদ, যেখানে প্রতিবার একটি নতুন দম্পতি এনে পুরনো দম্পতির জায়গা নিতে বাধ্য করা হয়। আর যারা বাইরে যায় তারা নতুন দম্পতির রূপ ধারণ করে তাদের জীবন চুরি করে নেয়। ডুপ্লিকেট দম্পতির পরিকল্পনা ছিল অন্য কোনো দম্পতি এলে তাদের বদলে নিজেরা পালিয়ে যাবে, কিন্তু সমস্যা হলো ডুপ্লিকেট ইথান আসল সুফির প্রেমে পড়ে যায়। সে ভাবে যে সুফিকে ফুসলিয়ে সে আসল সুফিকে নিয়ে পালাবে আর নিজের ডুপ্লিকেট স্ত্রীকে এখানেই ফেলে যাবে। অন্যদিকে ডুপ্লিকেট সুফিও আসল ইথানকে পছন্দ করতে শুরু করেছে, কারণ ইথানের মধ্যে সে সেই পুরুষত্ব আর বাস্তবতা খুঁজে পেয়েছিল যা তার ডুপ্লিকেট স্বামীর মধ্যে ছিল না। কিন্তু ডুপ্লিকেট সুফি বুঝতে পারে যে তার স্বামী তাকে ধোকা দিয়ে আসল সুফিকে নিয়ে পালাতে চাচ্ছে। তাই সে ইথানকে সব সত্যি বলে দেয় যে তুমি তোমার স্ত্রীকে বোঝাও আর এখান থেকে পালিয়ে যাও। আমি চাই না যে আমার স্বামী আমাকে ফেলে অন্য কাউকে নিয়ে চলে যাক, তার চেয়ে বরং আমরা এখানে আটকে থাকি। অন্তত আমি তো আমার স্বামীর সাথে থাকতে পারবো। ইথান সুফিকে বোঝানোর শেষ চেষ্টা করে। সুফি যখন বারবার বলছিল যে সে ডুপ্লিকেট ইথানকে ভালোবাসে কারণ সে নিখুঁত, তখন ইথান এক গভীর জীবন দর্শন তুলে ধরে তার সামনে। সে বলে যে সুফি, মানুষের সব কল্পনা বা ফ্যান্টাসি যদি সত্যি হয়ে যায় তবে জীবনের কোনো মজাই থাকবে না। ওই ডুপ্লিকেট লোকটা তোমার পছন্দ মতো কাজ করে কারণ ও একটা ছাঁচে ঘোরা চরিত্র, ও আমি নই। একজন পার্টনার যদি একদম পারফেক্ট হয় তবে তার সাথে থাকা যায় না। আমাদের মধ্যে যেমন ভালো গুণ আছে তেমন খুঁতও আছে, তাই এই খুঁতগুলি আমাদের রক্ত মাংসের মানুষ করে তোলে। চলো আমরা সব ভুলে নতুন করে জীবন শুরু করি। অন্যদিকে এক বুদ্ধিমত্তার খেলা শুরু হয়। ডুপ্লিকেট সুফি আর আসল সুফি একই রকম পোশাক আর জুতো পরে। ডুপ্লিকেট ইথান যখন আসল সুফিকে নিয়ে ট্রেকিং এ যাওয়ার জন্য ডাকে তখন ডুপ্লিকেট সুফি আসল সুফির ছদ্মবেশে তার কাছে আসে। ডুপ্লিকেট ইথান তাকে আসল সুফি ভেবে পরম মমতায় কিস করে। ডুপ্লিকেট সুফির চোখে জল চলে আসে। সে ভাবে যে এত বছর আমরা একসাথে সংসার করেছি, ও কোনোদিন আমাকে এত ভালোবাসা দিয়ে কিস করেনি। আর যখন সে আমাকে অন্য কেউ ভেবেছে তখন সে কতটা আবেগ দেখাচ্ছে। কিন্তু ডুপ্লিকেট সুফির চোখে জল দেখে ডুপ্লিকেট ইথান থমকে যায়। সে বুঝে ফেলে যে এটা আসল সুফি নয়। সে চিৎকার করে বলে যে তুমি আমার সুফি নও। এই বলে সে পাগলের মতো আসল ইথান আর সুফির ঘরে চলে যায় আর তাদের দরজা ধাক্কা দিতে থাকে। দরজা ভেঙে ভেতরে ঢুকে ডুপ্লিকেট ইথান সুফিকে বলতে থাকে যে সুফি, ওর কথা বিশ্বাস করো না,
না, ও মিথ্যে বলছে। আমি তোমার আসল প্রেমিক ইথান, আমি তোমাকে রানীর মতো রাখবো, প্লিজ আমার সাথে চলো। এখন সুফি এক মহা সংকটে পড়ে যায়। একদিকে তার দীর্ঘদিনের বাস্তব স্বামী ইথান, যার অনেক খুঁত আছে, যে ঝগড়া করে কিন্তু সে সত্যি। অন্যদিকে তার স্বপ্নের মতো পারফেক্ট ইথান, যে তাকে সারাক্ষণ গুরুত্ব দেয় কিন্তু যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এতে রাগে ফেটে পড়ে ডুপ্লিকেট ইথান আসল ইথানকে জাপটে ধরে মারতে শুরু করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি চলার পর সুফি চিৎকার করে ওঠে আর বলে যে থামো তোমরা। ডুপ্লিকেট ইথান বুঝতে পারে যে সুফি এখন আর তার সাথে আসবে না। সে বিরক্ত হয়ে যায় আর বলে যে ঠিক আছে, আসতে না চাইলে এসো না, আমি একাই এই রিসোর্ট ছেড়ে চলে যাচ্ছি। এই বলে সে রিসোর্ট থেকে বের হওয়ার চেষ্টা করে। সুফি তার পিছু পিছু দৌড়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। ডুপ্লিকেট ইথান এক অদৃশ্য দরজার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বাকি তিনজন তার কাছে গিয়ে দেখে যে সে অজ্ঞান হয়ে গেছে। আগে ডুপ্লিকেট সুফি বলেছিল যে দম্পতি এই রিসোর্ট থেকে পালাতে পারবে তারা আসল জীবন ফিরে পাবে আর বাকিরা এখানে আটকে থাকবে। ডুপ্লিকেট ইথানকে অজ্ঞান অবস্থায় দেখে আসল সুফি আর ডুপ্লিকেট সুফির প্রতিক্রিয়া ছিল ভিন্ন। একজন কাঁদছিল আর অন্যজন হাসছিল। এবার আসল ইথানও হাসতে শুরু করে আর সুফিকে হাসতে দেখে সে বলে যে এখন আমাদের এখানে আর এক মুহূর্ত থাকার দরকার নেই। সে ভাবে যে পাশে থাকা সুফি তার স্ত্রী যে হাসছিল। ডুপ্লিকেট ইথানকে সে ফেলে রেখে সে সুফির হাত ধরে গাড়িতে গিয়ে উঠে আর তার মালপত্র নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে যায়। বের হয়ে ইথান প্রথমে সেই থেরাপিস্টকে ফোন করে জানায় যে তারা আজই ক্লিনিকে আসছে, কিন্তু ক্লিনিকে গিয়ে তারা অবাক হয়ে যায়। সেখানে শুধু সেই পিয়ানোটাই পড়ে আছে যেটা তারা সেশনের সময় বাজিয়েছিল, কিন্তু থেরাপিস্ট বা ক্লিনিকের আর কোনো চিহ্নই সেখানে ছিল না। তারা বুঝতে পারে যে থেরাপিস্ট আসলে কোনো রহস্যময় সত্তা। যাই হোক, অন্তত রিসোর্ট থেকে তো তারা বের হতে পেরেছে। এই ভেবে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুদিন পরের সিন দেখানো হয়। সুফি তার স্বামীর মধ্যে ঠিক সেই গুণগুলোই পাচ্ছিল যা সে সবসময় চেয়েছিল, তাই সে খুব খুশি ছিল। এভাবেই গল্পের শেষ হতে পারত, কিন্তু না, ক্লাইম্যাক্সে এক দুর্দান্ত টুইস্ট বাকি আছে। একদিন বেশ আনন্দের সাথেই কাটছিল। সুফি তার স্বামীকে বলে যে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি 5 মিনিটে তোমার জন্য মাংস রান্না করছি। এই বলে সে রান্নাঘরে চলে যায়। ঠিক তখনই ইথানের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো যে আসল সুফি মাংস রান্না করতে জানে না আর সেটা খেতেও পছন্দ করে না। ইথানের মুখে সে অদ্ভুত অভিব্যক্তি দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে এসব কিছুর পিছনে কি ঘটনা ছিল আর সেই থেরাপিস্টই বা কোথায় গেছে? পুরো ঘটনাটি ছিল সেই রহস্যময় থেরাপিস্টের সাজানো। দম্পতিরা যখন তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি নিয়ে তার কাছে আসতো, তখন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সে তাদের এই রিসোর্টে পাঠাতো, কিন্তু সেখানে পাঠানোর আগে সে স্বামী স্ত্রীর অবিকল দুটি ডুপ্লিকেট তৈরি করত। মজার ব্যাপার হলো সেই ডুপ্লিকেটরা নিজেরাও জানতো না যে তারা নকল। থেরাপিস্ট ডুপ্লিকেট স্বামীদের মধ্যে সেই গুণগুলো দিত যা আসল স্ত্রী তার স্বামীর কাছে আশা করত, আর ডুপ্লিকেট স্ত্রীর মধ্যে দিত সেই গুণগুলো যা আসল স্বামী তার স্ত্রীর মধ্যে চাইতো। এভাবে এক মিক্স ম্যাচ দম্পতি তৈরি করে সে তাদের ওই রিসোর্টে আটকে রাখতো। রিসোর্টের নিয়ম ছিল একটাই, পালিয়ে যেতে হলে অন্য কোনো দম্পতিকে সেখানে আটকে রেখে যেতে হবে। ডুপ্লিকেট ইথান আর সুফি সেখানে আগে থেকে আটকে ছিল আর তারা আসল ইথান আর সুফির আসার অপেক্ষা করছিল। কিন্তু ঝামেলা বাঁধে তখন যখন ডুপ্লিকেট ইথান আসল সুফির প্রেমে পড়ে যায় আর ডুপ্লিকেট সুফি আসল ইথানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। শেষ পর্যন্ত ডুপ্লিকেট সুফি বুঝতে পারে যে আসল সুফি আসলে ডুপ্লিকেট ইথানকে পছন্দ করে, তাই ডুপ্লিকেট সুফি এক পরিকল্পনা করে সে নিজে আসল ইথানের সাথে পালিয়ে আসবে আর আসল সুফিকে তার মনের মতো ডুপ্লিকেট ইথানের সাথে সেখানেই ফেলে রেখে আসবে। সে সুফি সেজে ইথানের সাথে বেরিয়ে আসে আর এখন সুখে সংসার করছে। অন্যদিকে আসল সুফি রিসোর্টকে আটকে গেল সে তার পছন্দের ডুপ্লিকেট ইথানের সাথে আছে, তাই হয়তো সেও সেখানে খুশি। থেরাপিস্টের ধারণা ছিল হয়তো এটাই, হয় তোমরা নিজেদের ত্রুটিগুলো মেনে নিয়ে একসাথে সুখে থাকো, নয়তো নিজেদের কাল্পনিক চাহিদার ডুপ্লিকেটের সাথেই সারা জীবন কাটিয়ে দাও। তো আপনাদের কার কার মনে হয় যে আপনার সঙ্গীর মধ্যে আপনার মনের মতো গুণগুলো নেই? যদি এমন কোন থেরাপিস্টের সন্ধান পান তবে আপনি কি করবেন? নিজের পছন্দের ডুপ্লিকেটকে বেছে নেবেন নাকি আপনার আসল সঙ্গীর সাথে বাকি জীবন কাটিয়ে দেবেন? তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।